আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি কাছের এবং নিকটের আমার দর্শক এবং শ্রোতা ভাই বোনেরা ভালো আছেন। আজ সারা পৃথিবীতে যে সকল চিকিৎসা পদ্ধতি চালু আছে, হোমিওপ্যাথি ইজ ওয়ান অফ দেম। হোমিওপ্যাথি চিকিৎসাও তাদের ভিতরে একটা চিকিৎসা পদ্ধতি। এর বয়সও একেবারে কম নয়। এই বিষয়ের স্বচ্ছ ধারণার কিছু অভাব আছে বলে আমি মনে করি। তো আমি অধ্যাপক ডাক্তার রুহুল আমিন সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজ এবং হাসপাতালে প্রথমত পূর্ণকালীন অধ্যাপক হিসাবে অর্গানন অফ মেডিসিন বিভাগে বহু বছর চাকরি করেছি, প্রফেসরি করেছি। পরবর্তীতে আমি বেশ কিছুকাল কখনো ভারপ্রাপ্ত এবং শেষে অনেক বছর স্থায়ী পূর্ণকালীন অধ্যক্ষ কাম অধীক্ষক হিসাবে দায়িত্ব পালন করেছি। তো এই দায়িত্ব পালন করতে যেয়ে এবং প্রায় 35 থেকে 40 বছর ছাত্রছাত্রীদের পড়াতে যেয়ে এবং বিভিন্ন জার্নাল, বিভিন্ন বই পুস্তক, বিভিন্ন আলোচনা, বিভিন্ন সেমিনার, হোমিওপ্যাথি হোক অ্যালোপ্যাথি হোক, যোগদান করেছি। তো সেখানে একটা বিষয়ে আমার মস্তিষ্কে ধরা পড়েছে যে হোমিওপ্যাথি সম্পর্কে সত্যিকার স্বচ্ছ ধারণার আজকে পৃথিবীতে বড় অভাব। এত ত্যাগ এবং তিতিক্ষার মাধ্যমে ডাক্তার মহাত্মা হেনিম্যান, যিনি ওইকালীন সর্বোচ্চ ডিগ্রিধারী এমডি ডিগ্রিধারী ছিলেন, পরেও তিনি সন্তুষ্ট হতে পারেন নাই। চেষ্টা, চেতনা, জ্ঞান, গরিমা, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হোমিওপ্যাথি নামক যে চিকিৎসা ব্যবস্থা চালু করে মানুষের মধ্যে তিনি ধন্য হয়ে গেছেন। সেই হোমিওপ্যাথি সম্পর্কে কিছু স্পষ্ট ধারণা প্রদানের জন্য আমি আজ সচেষ্ট হব। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বিশ্ব জগৎকে মানব কল্যাণের জন্য সৃষ্টি করে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছুকে মানব কল্যাণের পিছনেই রেখে দিয়েছেন। আর মানুষকে তৈরি করেছেন একমাত্র তার ইবাদতের জন্য, একমাত্র তার কর্তব্য পালন করার জন্য। যতদিন পর্যন্ত মানুষ সৃষ্টিকর্তা যে উদ্দেশ্যে মানুষকে তৈরি করে দুনিয়াতে প্রেরণ করেছেন, নিয়ম নীতি মেলে সে নিজেকে পরিচালিত করতে থাকবে, আনন্দময় সৌন্দর্যময় জীবন সে লাভ করতে থাকবে। যখনই সে তার ব্যত্যয় ঘটাবে, যখনই তার ব্যতিক্রম ঘটবে, প্রকৃতির নিয়মকে সে ভঙ্গ করবে, বিভিন্ন সমস্যা, বিভিন্ন অসুস্থতা, বিভিন্ন পেরেশানি, এগুলোকে সে লিপ্ত হতে থাকবে এবং যে সৃষ্টির বিষয়গুলো তার উপকারের ছিল সে বিষয়গুলো তার ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে অশান্তির জন্য তো সৃষ্টি করেন নাই। সে দুনিয়াতে সাময়িক জীবন যাপন করবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মেনে, এবং সেই বিধান মানার জন্য তিনি যে আদর্শ মানবকে, মহামানবকে, নবী রসুলকে পাঠিয়েছেন তাকে অনুসরণ করে চলবে। সুস্থতা, শান্তিময় সব কিছু তার সামনে এসে যাবে।
আর মানুষ যখন এর উপর চলবে না, নিজের মন মতো নফসের মতন, আর তার পিছনে যে শয়তানকে লেলিয়ে দেওয়া হয়েছে তার উপরে চলবে, তো মানুষ প্রকৃতির নিয়মকে ভঙ্গ করতে থাকবে এবং সে ধীরে ধীরে বিভিন্নভাবে রোগে আক্রান্ত হতে থাকবে। রোগ তো প্রকৃতপক্ষে আসে প্রকৃতি থেকে, আল্লাহ পাকের প্রদত্ত। আমরা সেই রোগ কিভাবে নিরাময় করে শান্তিময় জীবন লাভ করব, এই বিষয়ে মূলত আমাদের আজ আলোচ্য বিষয়। চিকিৎসা বলতে শুধুমাত্র রোগের কিছু উপসর্গ চলে যাওয়ার নাম নয়। চিকিৎসা বলতে কোনো মানুষ অসুস্থ হওয়ার আগে যে অবস্থায় ছিল, চিকিৎসার মাধ্যমে ওই জীবন লাভ করার নামই চিকিৎসা। আর এই উদ্দেশ্যে আমরা জানি বিশ্ববিখ্যাত জার্মানির 1755 সালে যার জন্ম, ক্রিশ্চিয়ান ফ্রেডারিক হেনিম্যান, তিনি ওই সময়কার যশস্ব এবং বিখ্যাত অ্যালোপ্যাথি চিকিৎসক ছিলেন। বিশ্বজুড়া তার খ্যাতি ছিল। তিনি ছিলেন চিকিৎসা জগতের এক দিকপাল। কিন্তু যত দূর তিনি চিকিৎসার ভিতর ঢুকতে থাকেন, অনুপ্রবেশ করতে থাকেন, তিনি হতাশায় ডুবতে থাকেন, হতাশায় ভুগতে থাকেন। কারণ তিনি যেমন ছিলেন দার্শনিক, তেমনই ছিলেন তিনি মনোবৈজ্ঞানিক, ভূতত্ত্ববিদ থেকে শুরু করে প্রাণীবিদ্যা, জড়বিদ্যা, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা প্রভৃতি বিষয়ে তিনি জ্ঞান অর্জন করেন। কিন্তু তার প্রকৃত বিষয় ছিল চিকিৎসা। যখন তিনি দেখলেন চিকিৎসার দ্বারা মানুষ আসলে উপকৃত যে রকম হওয়া উচিত সেটা হচ্ছে না, আমি বর্তমান চিকিৎসার কথা বলতেছি না, বর্তমান বিজ্ঞানের যুগে অনেক অনেক উপরে উঠে গেছে, কিন্তু ওই সময়কার কথা, মানুষকে চিকিৎসার নামে অযথা কষ্ট দেওয়া হতো, জোক লাগানো হতো, কেটে ছাই লাগানো হতো, অপারেশনের সময় এনেস্থেশিয়ার কোনো ব্যবস্থা ছিল না, গরু ছাগলের মতন জবাই করার মতন তার সাথে ব্যবহার করা হতো, ইত্যাদি ইত্যাদিভাবে যে চিকিৎসা, এবং এক চিকিৎসা করতে যে অন্য আরও অনেক জটিল রোগের সৃষ্টি হয়, এটা দেখে তিনি বীতশ্রদ্ধ হয়ে চিকিৎসা ব্যবসা বন্ধ করে দিলেন। রুজি উপার্জনের জন্য শুরু করলেন ভাষা অনুবাদ। হিব্রু থেকে শুরু করে বিভিন্ন ভাষায় তিনি বিশেষ পাণ্ডিত্য অর্জন করেন। ডাক্তার ক্যালেন সাহেবের ম্যাথমেটিকা অনুবাদকালে তার সামনে উদ্ভাসিত হলো এক নূতন দিগন্ত। সেখানে তিনি দেখলেন সিংকনা সেবনে কম্পজলের সৃষ্টি হয়। আজীব বিষয় মনে হলো। প্রচলিত নিয়ম ছিল সিংকনা সেবনের দ্বারা মানুষের কম্পজ্বর আরোগ্য হয়, অথচ তিনি এখানে পাচ্ছেন সিংকনা সেবনের দ্বারা কম্পজ্বরের সৃষ্টি হয়। সম্পূর্ণ বিপরীত কথা। নিউটনের তৃতীয় গতিসূত্র তার সামনে উদ্ভাসিত হলো। নিউটনের গতিসূত্রের ভিতরে যেটা যে প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত এবং সমান প্রতিক্রিয়া আছে। এভরি অ্যাকশন দেয়ার মাস্ট বি এ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশান। তার মাথার চাড়া দিয়ে উঠল যে বিজ্ঞানের এই নীতি, বিজ্ঞান তো হলো সেটাই যেটা অনড়। বিজ্ঞান আমরা সাধারণত দুভাগে ভাগ করে থাকি। একটা মনুষ্য মস্তিষ্ক সৃষ্টি, মনুষ্য মস্তিষ্ক প্রসূত জ্ঞান, যা পরিবর্তনশীল হতে বাধ্য, ফলে ভিন্ন ভিন্ন সময়ে প্রচলিত ঔষধে
পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় ঔষধ প্রশাসন থেকে বাতিল ঘোষণা করা হয়, অথচ প্রকৃত হোমিওপ্যাথি ওষুধ আজ পর্যন্ত কখনো বাতিল বলে গণ্য হয় নাই। আর একটা প্রকৃতি হতে প্রাপ্ত জ্ঞান। নিউটনের এটা ছিল প্রকৃতি থেকে নেওয়া জ্ঞান, নিজস্ব বানানো, নিজস্ব তৈরি, মন গড়া কোনো বিজ্ঞান এটা ছিল না। সিংকনা, গাছের পাতা, পাতার রস নিজে সেবন করলেন, কম্পোজর সৃষ্টি হলো। নিজের সন্তানদের উপর প্রয়োগ করলেন, তাদেরও হলো। এইভাবে যতজনের উপর প্রয়োগ করলেন, প্রত্যেকের উপরে সিংকনা সেবনের দ্বারা কম্পোজরের সৃষ্টি হয়ে গেল। মিস্টার ক্যালেন সাহেব বলছেন কম্পোজর সৃষ্টি হয়, অথচ প্রচলিত নিয়ম ছিল, প্রচলিত বইয়েও ছিল যে সিংকনা সেবনে কম্পোজর আরোগ্য হয়। বিপরীতমুখী। তো তিনি কথা চিন্তা করলেন যে সিংকনা সেবনে কম্পোজর সৃষ্টি হয়, সেই সিংকনা কম্পোজর আরোগ্য করতে পারে, এর ভেদ কি, এর প্রকৃত মূল তত্ত্ব কি হতে পারে। তার চিন্তার দিগন্ত খুলে গেল। শুধু সিংকনা নয়, বিভিন্ন ঔষধ দ্রব্যকে তিনি মানুষের উপরে প্রয়োগ করতে শুরু করলেন। নিজে, পরিবারের, বন্ধুবান্ধবদের উপরে প্রয়োগ করতে থাকেন। প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি দেখেন এক একটা জিনিসের এক এক প্রকারের প্রকৃতি বের হয়ে আসছে। প্রকৃতির প্রতিটি সৃষ্টির মধ্যে, অর্থাৎ প্রতিটা দ্রব্যের মধ্যে রোগ আরোগ্যকর ক্ষমতা সৃষ্টিকর্তা রেখে দিয়েছেন। ওই সকল আরোগ্যকর ক্ষমতা উদ্ঘাটনে ও আবিষ্কার বিষয়ক জ্ঞান সৃষ্টিকর্তা মানুষকে দান করেছেন। মানুষ তার জ্ঞান, গরিমা, ধ্যান ধারণা এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আবিষ্কার করতে সক্ষম হবে। দুনিয়াতে এমন কোনো জিনিস নাই যেটা মানব কল্যাণে আল্লাহ ব্যবহার করেন নাই, মানব কল্যাণের জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই, আমাদের জানা নাই। সামান্য বট বৃক্ষের ছোট্ট বিচি, ওই বীজ যখন বাদুড়ে খায় এবং মলত্যাগ করে, চাই সে পাহাড়ে পড়ুক, চাই সে রাস্তায় পড়ুক, চাই সে মাঠে পড়ুক, ওই বীজ থেকে সুন্দর অঙ্কুর গজায়, একসময় বিশাল প্রকাণ্ড বট গাছে পরিণত হয়, যেখানে লক্ষ লক্ষ পাতা, লক্ষ লক্ষ শিকড়, এরকমভাবে ডালপালা তৈরি হয়ে থাকে। এখন থেকে প্রায় 25 বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গেছিলাম। আমি তখন আমার সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান ছিলাম, অধ্যাপক ডাক্তার রুহুল আমিন হিসাবে কলেজের কাজ নিয়ে ওনার কাছে গেলাম। তো উনি আমাকে প্রশ্ন করলেন যে, প্রফেসর সাহেব, আপনার কথার উত্তর তো পরে দেব, সামান্য একটু ওষুধ আপনারা দেন, এতে কি কাজ হয়? আমরা বোতল বোতল ওষুধ খাই, এতগুলো ক্যাপসুল খাই, ট্যাবলেট খাই, আর আপনারা সামান্য একটু এক দানা ওষুধ দেন, এতে কি হয়? এক ফোঁটা ওষুধে কি কাজ হয়? বললাম, স্যার, আপনার সামনে আরও সম্মানীয় শিক্ষক মণ্ডলী বসে আছেন, আপনাকে আমি শুধু এতটুকু বলতে চাই যে আপনাকে তৈরি করতে আল্লাহ পাকের একটা ফোঁটাও বীর্য লাগে নাই, এক ফোঁটা পানিও লাগে নাই, একটা মাত্র শুক্র কীট দিয়ে আপনাকে আল্লাহ বানাইছেন। যে শুক্র কীটের ভিতরে আপনার মাথা, মস্তিষ্ক, চিন্তার গতি, শরীরের রং, ঢং, আকৃতি কী হবে, সব কিছু লুকায়িত ছিল। আর এটাকে বের করার জন্য, প্রকাশ করার জন্য একটা বিশেষ পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। মরহুম প্রফেসর হাবিবুর রহমান সাহেব, কন্ট্রোলার, বললেন যে, প্রফেসর সাহেব,
আপনার কথার যথাযথ উত্তর আমি পেয়ে গেছি, আপনাকে আর বলা লাগবে না। আপনি বসেন, বলেন কি কাজ করতে হবে। একবার 1996 সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসেন, কলেজের বিশেষ কাজ অর্থাৎ প্রতিষ্ঠানটি তখনও পর্যন্ত রেভিনিউভুক্ত হয় নাই, এই উদ্দেশ্যে আমি আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয় অ্যাডভোকেট সালাউদ্দিন ইউসুফ সাহেবের কাছে যাই। তখন স্বাস্থ্য সচিব ছিলেন জনাব মোহাম্মদ আলী। তো মোহাম্মদ আলী স্যারকে উনি স্মরণ করলেন। উনি আসার পরে বললেন যে হোমিওপ্যাথি কলেজ থেকে প্রফেসর সাহেব আসছেন, রেভিনিউ ব্যাপার নিয়ে এটা কিভাবে কি করা যায় আপনি অর্থ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করেন। তো এই মুহূর্তে হঠাৎ করে আমাকে প্রশ্ন করে বসলেন সচিব মহোদয় যে হোমিওপ্যাথি ওষুধে কি কোনো কাজ হয়? হোমিওপ্যাথি ওষুধের কোনো ক্রিয়া আছে যে এটাকে অর্থ মন্ত্রণালয়ের মাধ্যমে এটাকে উন্নতি করতে হবে, এর জন্য কিছু করা প্রয়োজন হবে? আমি বললাম, স্যার আপনার সন্দেহের প্রত্যুত্তর এক কথায় দেওয়া তো সম্ভব না। আপনি বলবেন হয় না, আমি বলবো হয়। তো এর জন্য কমপক্ষে 1 ঘন্টা সময় যদি আমাকে দেন, আমি একটু লেকচার দেই, আপনি শোনেন, এরপরে আপনি মন্তব্য করেন। তবে স্যার সংক্ষিপ্ত একটু বলতে চাই যে হোমিওপ্যাথি ওষুধে যে আঁচিল ভালো হয় এটা কি আপনি শুনছেন কখনো? সচিব মহোদয় উত্তর দিলেন, হ্যাঁ, আমার মেয়ে ক্লাস 8-এ পড়ে, ওনার পায়ে আঁচিল ছিল। হোমিওপ্যাথি ওষুধ জিহ্বায় খাওয়ার দ্বারা তার আঙুলের আঁচিল ভালো হয়। বিনয়ের সঙ্গে আমি বললাম যে স্যার, পায়ের আঁচিল যদি হোমিওপ্যাথি ওষুধ জিহ্বায় প্রয়োগের দ্বারা দূরীভূত হতে পারে, তো শরীরের যে কোনো অঙ্গে, শারীরিক হোক আর মানসিক হোক, রোগ নিরাময়ে সাহায্য করতে পারবে, সাহায্য করে থাকে, এটাই স্বাভাবিক। আশা করি এটা বুঝতে আপনার কোনো কষ্ট হবে না। আজ সারা বিশ্বে করোনা ভাইরাস নামক শব্দটি আমাদের কাছে নতুন হতে পারে, কিন্তু এই ভাইরাস জনিত রোগ বা রোগের লক্ষণগুলি দূরীভূত করার জন্য আমাদের হোমিওপ্যাথিতে নতুন কোনো পদ্ধতি নেই, বরং এটা হোমিওপ্যাথি আবিষ্কারের প্রথম থেকেই আমাদের উদ্দেশ্যই হচ্ছে কেউ যে কোনো রোগে আক্রান্ত হোক, যে উপসর্গগুলো উপস্থাপিত করবে লক্ষণ সাদৃশ্যে শক্তিকৃতভাবে সঠিক ওষুধ হোমিওপ্যাথি প্রয়োগ করার দ্বারা ওই রোগী আক্রান্ত থেকে পরিত্রাণ পেয়ে সুস্থ হতে বাধ্য। আর এটাই হোমিওপ্যাথির বড় বৈশিষ্ট্য। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে কিছুদিন অথবা কয়েক বছর মাত্র আমরা ডেঙ্গু ফিভার বা ডেঙ্গু জ্বরের কথা শুনে আসছি, যা আমরা অনেকে আগে শুনি নাই। অথচ হোমিওপ্যাথিতে এই ডেঙ্গু জ্বরের চিকিৎসার জন্য 1846 সালে উইলিয়ামসন অ্যান্ড নেডহার্ড ইউএসএ এবং কানাডা থেকে এক প্রকার উদ্ভিদ সংগ্রহ করে এই ডেঙ্গু জ্বরের ওষুধ আবিষ্কার করে রেখে গেছেন, যেটা বর্তমান সারা পৃথিবীতে যদি আমরা খুঁজি, হোমিওপ্যাথি সিস্টেমেটিক ম্যাটেরিয়া মেডিকা বাই K.N. মথুর, এই গ্রন্থের 413 নম্বর পৃষ্ঠা যদি আমরা দেখি, আমরা এর প্রমাণ পেতে পারি।
রোগটা সৃষ্টি ওনার আবিষ্কার করেন 1846 সালে, কিন্তু আমরা তো শুনেছি আগে। এই ওষুধের দ্বারা যতগুলো রোগ ভালো হয়, আরোগ্য হয়, তার ভিতর তিনি প্রথমেই উল্লেখ করেছেন ডেঙ্গু ফিভারের কথা। অতএব আমার কথার মূল বিষয় হলো যে আমরা কোনো রোগ ধরে চিকিৎসা করি না। রোগ যত জটিল হোক, বাহ্যিক কারণজনিত বা আভ্যন্তরীণজনিত হোক, পদ্ধতিগতভাবে আমরা সঠিক ওষুধ প্রয়োগ করতে পারি। তো হোমিওপ্যাথি ওষুধের দ্বারা এ সমস্ত রোগ আরোগ্য হতে পারে এবং হওয়াটাই স্বাভাবিক। তাই হেনিম্যান বলেন, আমরা রোগের চিকিৎসা করি না, রোগ ধরে রোগ নির্ণয় করে চিকিৎসা করা এটা হোমিওপ্যাথি পদ্ধতির ভিতরে নয়, বরং আমরা চিকিৎসা করি রোগীর। সংক্ষেপে এতটুকু আলোচনা করলাম। আশা করি আমার সম্মানীয় এবং শ্রোতা সুধীমণ্ডলী কিছু না হলেও বুঝতে পেরেছেন। প্রশ্ন থাকলে আমাকে যে কোনোভাবে যোগাযোগ করে জিজ্ঞাসা করে নিতে পারেন। এই বিষয়গুলো নিয়েই তো আমি প্রায় 40 বছর কলেজে অধ্যাপনা করছি। তো সে সম্পর্কে যে জ্ঞান, তার নির্যাস হিসাবে কিছু আমি আপনাদের সামনে পেশ করলাম। আমি প্রথমত রাজশাহী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ যখন ছিল, সেখানে আমি 79-এ জয়েন করি। এরপর খুলনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজে ছিলাম 11 বছর। 92 থেকে আমি সরকারি হোমিওপ্যাথি মেডিকেল কলেজে পড়ায় আসছি। এরপর আমি 5-6 বার অধ্যক্ষ কাম অধীক্ষকের দায়িত্বে ছিলাম। শেষে তো কয়েক বছর ফুল প্লেজের প্রিন্সিপাল হিসাবেও দায়িত্ব পালন করে আমি 2015 সালে পিআরএলে চলে আসছি। এখন শুধু প্র্যাকটিস করি আর এগুলো নিয়ে কিছু গবেষণা করি, যদি মানুষের কিছু উপকার হয় বোঝার জন্য। ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিবেন। আলোচনার ভিতর ভুল ভ্রান্তি ভাষাগত হোক, পদ্ধতিগত হোক, অথবা কোনো বিষয়ে আলোচনা কোনো ব্যত্যয় ঘটলে মেহেরবানি করে শুধরায় দিলে, প্রশ্ন করলে এবং বোঝার জন্য কোনো প্রশ্ন থাকলে, এমনকি যদি আমার কোনো ভুল হয়ে থাকে ভুল ধরায় দিলে আমি কৃতজ্ঞ থাকব। আল্লাহ পাক আমাদের এই আলোচনাকে যেন ফলপ্রসূ করেন এবং আমরা সবাই উপকৃত হতে পারি। আমিন।